নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজকে আলোচনা করব কবিতা কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। তো তার পরিচয়ও আছে এখানে সুন্দর করে। কপোতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। হিন্দু কলেজ। এই কলেজের অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার খুব অনুরাগ জন্মে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন। অর্থাৎ তিনি হিন্দু 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 পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে তার ইচ্ছা হলো যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার। পরে তিনি হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দে। তখন তার নামের সঙ্গে যোগ হয় মাইকেল। এর আগে কি ছিল? মধুসূদন দত্ত ছিল। তো পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেন। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার তার এই ভুল ভেঙেছিল। মানে যখন তিনি পাশ্চাত্য শিক্ষায় ইংরেজি ভাষা ও সাহিত্যের জন্য তিনি মনোনিবেশ করলেন, তখন তিনি কি করলেন? যেহেতু তিনি মনোনিবেশ করলেন, কিন্তু ইংরেজগণ তাকে সেভাবে গ্রহণ করলেন না। এটা তিনি বুঝতে পেরেছিলেন। মানে ইংরেজি ভাষা সাহিত্য তার ইংরেজগণ গ্রহণ করেনি, এটা তিনি ভালো করে বুঝতে পেরেছিলেন। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তিনি কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। এটি একটা চমৎকার কাব্য, মেঘনাদ বধ। তার অন্যান্য কাব্য আছে তিলোত্তমার সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। তার নাটক আছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একেই বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা বাক্যের অমৃতাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন করেন তিনি, যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন তিনি পরলোক গমন করেন। তো এখানে শিক্ষার্থীগণ তার পরিচয়টা আছে সুন্দর করে দেওয়া। তার অমর কীর্তি তো আমরা জানলাম, মেঘনাদ বধ। এখানে তিনি মূলত কবিতাটাই লিখেছেন যখন তিনি বুঝতে পারেন যে পাশ্চাত্য শিক্ষার যে লোকজন আছে সে লোকজন আমাকে গ্রহণ করেনি। তখন তিনি বাংলাকে উপলব্ধি করতে পেরেছিলেন যে বাংলার মতো, বাংলার মানুষের মতো এত আপনার পৃথিবীতে আমার কেউ নাই। তখন তিনি একাকিত্বে নিরলে বসে কবিতাটি তিনি লেখেন। তো আমরা এই কবিতাটিতে তার যে অর্থাৎ এই কপোতাক্ষের মাধ্যমে তার জন্মভূমির প্রতি যে প্রেম ভালোবাসা ফুটিয়ে তুলেছেন, সেটা আমরা এই কবিতা পাঠ করলে বুঝতে পারবো। তো শিক্ষার্থীগণ, কবিতা হচ্ছে: সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত মানে হচ্ছে সব সময়, সর্বদাই। হে নদ, এখানে কপোতাক্ষ হচ্ছে নদ, নদী নয় কিন্তু, দেখো এখানে বলা হয়েছে নদ। নদ হচ্ছে পুরুষরূপী, আর নদী হচ্ছে স্ত্রীরূপী। তো এই জন্যে এখানে নদে কপোতাক্ষ হচ্ছে পুরুষরূপী, এজন্য হচ্ছে নদ। কী হয়েছে? তুমি পড়ো মোর মনে। কে পড়ে মনে? কপোতাক্ষ। কার মনে পড়ে? কবির মনে পড়ে কপোতাক্ষকে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত মানে সব সময় তোমার কথা আমি বিরলে ভাবি। বিরলে মানে যখন নির্জনে থাকে, নিরলে একাকী থাকে, তখন তিনি কার কথা ভাবেন? কপোতাক্ষের কথা ভাবেন। সতত সব সময় যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। অর্থাৎ যেমন লোক, যেমতি মানে যেমন, লোক গভীর রাতের স্বপনে কি শুনে? মায়া মন্ত্রধ্বনি শুনে। মায়া মন্ত্রধ্বনিটা হচ্ছে যে কাল্পনিক কিছু বিষয়। ঠিক কাল্পনিক কিছু বিষয় শুনে, ঠিক তেমনি তোমার কলকল ধ্বনি, অর্থাৎ নদের যে শব্দটা আছে কলকল, সেই কলকল ধ্বনি আমি ভ্রান্তির ছলনে মানে ভুল করে হলেও আমার কানকে জুড়িয়ে রাখি। ভ্রান্তির ছলনে শুনি। কীভাবে? মায়ামন্ত্র ধ্বনির মতো শুনে আমি ভ্রান্তির ছলনে ভুল করে আমি মায়ামন্ত্র ধ্বনির মতো শুনে আমার কানকে আমি জুড়িয়ে রাখি। কখন? সব সময়, মানে সতত সব সময় তুমি আমার মনে পড়ো। আমি তোমাকে, তোমার কলকল ধ্বনিকে ভ্রান্তির ছলনে ভুল করে হলেও কি করি? কানকে জুড়িয়ে রাখি এই শব্দ শুনে।
বহু দেশ দেখিয়েছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আমি বহু দেশ দেখেছি, বহু নদ নদী দেখেছি, অনেক দেখেছি, হ্যাঁ, পৃথিবীতে অনেক দেশ ঘুরেছি, কিন্তু কারো জল, জল মানে পানি, কারো পানি অথবা জল এরকম স্নেহের তৃষ্ণা মেটাতে পারেনি আমার। কার? কপোতাক্ষে যে স্নেহের তৃষ্ণা মিটিয়ে দিয়েছে, সে স্নেহের তৃষ্ণা কোনো নদ নদীর জলও মেটাতে পারেনি। দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। এখানে দেখো, তুমি মাতৃভূমি স্তনে, অর্থাৎ কপোতাক্ষ হচ্ছে মাতৃভূমি স্তনে, মাতৃভূমি হচ্ছে বঙ্গ আর স্তন হচ্ছে কপোতাক্ষ। তাহলে তুলনা করেছেন যে মাতৃভূমির সঙ্গে কপোতাক্ষের তুলনা করেছেন মাতৃভূমি স্তনে। স্তনের কিন্তু দেখো এখানে বলা হয়েছে স্তনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, হ্যাঁ, মহিলাদের স্তনের কথা বলা হয়েছে। তো স্তন চিন্তা করো যে স্তন হচ্ছে, যদি মহিলাদের স্তন না থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের জীবনে থাকতো না। তো এই স্তন আছে বিধায় কিন্তু মানুষেরা আমরা জীবিত আছি। মায়ের স্তন যদি না থাকতো তাহলে কি আমরা জীবিত থাকতাম না কিন্তু, অর্থাৎ পৃথিবীতে মানুষই থাকতো না। তাহলে স্তনের গুরুত্ব কতখানি, ততখানি গুরুত্ব কপোতাক্ষকে দিয়েছেন কবি এখানে। দিয়ে বলেছেন যে দুগ্ধ স্রোতরূপী তুমি। দুগ্ধ স্রোতরূপী মানে তার যে স্রোত তার দুগ্ধের মতো, দুধের মতো। আচ্ছা, আর কি হবে দেখা যতদিন যাবে, অর্থাৎ যতদিন যাবে, জীবনে যতগুলো দিন যাবে তোমার সাথে কি আমার দেখা হবে। মানে কবির এখানে হাহাকার হয়ে গেছে যে আমি কি আর দেখা পাবো কপোতাক্ষের, আমার যতদিন আমি জীবিত থাকব। প্রজারূপে রাজারূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। আচ্ছা, বাড়িরূপ কর তুমি, এখান থেকে বলি যে প্রজারূপে মানে কপোতাক্ষ সবসময় প্রজার মতো কি করে সাগরকে, সাগর হচ্ছে রাজার মতো, সাগরকে কি দেয়, বাড়ি দেয়, পানি দেয়। অর্থাৎ প্রজা সেজে সে সাগরকে রাজা, এই সাগর হচ্ছে রাজা, রাজাকে সে সবসময় কি দেয়, জল দেয়, কর, মানে খাজনা যেমন জমিদারকে দিতে হয় সব সময় জলটাই কর দেয়। তাহলে কে দেয়, কপোতাক্ষ সাগরকে কি দেয়, সব সময় এই কর দেয়, কি দেয়, পানিটা কর দেয়, অর্থাৎ সাগরের জল, নদীর জলগুলো সাগরে গিয়ে মিশে সব সময়। তো সে কথা বলছেন যে তুমি তো সব সময় সাগরকে কি দাও, মানে রাজা সাগরকে তুমি কি দাও, তোমার জলটুকু দিয়ে দাও সব সময়। এ মনুতি গাবে গাবে বঙ্গযোজনের কানে শখে সখারিতে, অর্থাৎ তুমি তাহলে এ মিনতি গাবে কি, যে বঙ্গযোজনের কানে, বঙ্গজ মানে হচ্ছে যারা বাংলায় বসবাস করে, হ্যাঁ, এই বঙ্গযোজনের কানে বাংলায় যে কোটি কোটি লোকজন বাস করে, শখে মানে শখ করে, সখারিতে মানে যে গানগুলো প্রেমের হয়, হ্যাঁ, সখারিতে মানে শখ করে, সখারিতে মানে প্রেমের গানগুলো তার নামে, তার নাম এ প্রবাসে মজি প্রেমের ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ প্রবাসে বসে যে কেউ একজন তোমার প্রেমে মজে আছে, সেই গানটি তুমি কি বঙ্গযোজনের কানে গাইবে। অর্থাৎ মধুসূদন দত্ত কী করছেন, যে বলতেছেন যে তুমি শখ করে, সখার মতো করে কি মানে প্রেমভাবে, যে তোমার প্রবাসে বসে যে তোমার জন্য কেউ একজন, হ্যাঁ, তোমার কথা মনে করিতেছে, সেই গান তুমি বঙ্গযোজনের কোটি কোটি লোকের কানে গাইবে সেই গান। তো শিক্ষার্থীগণ, এই 6 লাইন কিন্তু একটু কঠিন আছে, তো আশা রাখি আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ, তো এইখানে এই একটু কঠিন এই লাইন কটা। তো বলা হয়েছে যে প্রজারূপে, আমি আবার বলতেছি, প্রজারূপে তো তুমি সব সময় কর দাও সাগরকে। তো তুমি গাবে কি বঙ্গযোজনের কারণ, মানে কোটি কোটি বঙ্গযোজন আছে, বাংলার মানুষ আছে, সেখানে তুমি গাবে কি, যে সক্ষরে গাবে কি, সখারীতি প্রেম ভরে গাবে, যে তোমার জন্য কেউ একজন গান গাইছে, গান গাইছে, সে গান তুমি বঙ্গযোজনের কানে গাইবে। এই হলো এখানকার ভাব। তো শিক্ষার্থীগণ, এখানে হচ্ছে যে কপোতাক্ষ নদ আমি আলোচনা করলাম। কপোতাক্ষ নদ একটি ব্যতিক্রমী কবিতা অন্যান্য কবিতার চেয়ে, কেননা কপোতাক্ষ নদটি হচ্ছে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ প্রথমে যে 8 লাইন আছে, 8 লাইনকে বলা হয় অষ্টক, আর পরে 6 লাইন আছে, এই 6 লাইনকে বলা হবে ষষ্ঠক। প্রথমের 8 লাইন হচ্ছে, এটা হচ্ছে ভাবের প্রবর্তন, আর পরের 6 লাইন হচ্ছে ভাবের পরিণতি। ঠিক আছে, ভাবের প্রবর্তনটা কীরকম, যে এখানে দেওয়া হয়েছে কিভাবে মনে পড়ে,
হ্যাঁ, কপোতাক্ষকে। আর পরিণতি হচ্ছে যে কবির যেভাবে মনে পড়তেছে সেভাবে কি কপোতাক্ষের মনে পড়ে? এই যে হচ্ছে পরিণতি। তো শিক্ষার্থীগণ, এখানে এই কবিতাতে অন্তমিলও সুন্দর করে দেখা আছে। অন্তমিল কীরকম হচ্ছে যে শেষের মিল, অন্তমিল চরণগুলোতে দেখো সুন্দর করে শেষ 14টা লাইন 14টি করে অক্ষরে আছে এবং শেষের প্রত্যেকটা লাইনের শেষের মিল দেখিয়েছে। এখানে দেখো, যদি প্রত্যেকটা লাইন, প্রথম লাইনটা যদি ক মনে করি, দ্বিতীয়টা খ, তারপরেরটা ক, তারপরেরটা খ, দেখো সুন্দর করে কিন্তু এই যে ক আর খ, ক আর খ, অর্থাৎ প্রথমটা ন আর ল, আবার ন আর ল, এভাবে ন আর ল, তারপরে ল আর আছে ন। তাহলে এইটা হলো, যেহেতু একটু মিলটা দেখিয়ে দেই, ল এটা হচ্ছে ক, এটি হচ্ছে খ, তারপরে হচ্ছে খ, তারপরে হচ্ছে ক। তাহলে কি হলো যে ক খ, ক খ, ক খ, খ ক, অর্থাৎ এখানে বলা হবে এভাবে কক 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 খক। ঠিক আছে। তারপরে ষষ্ঠকে, তার আগে বলি যে এই প্যারাতে এমন বলতে পারো যে ক আর খ আবার কি হচ্ছে যে ওই যে অঙ্কে তো ধরা হয়, অঙ্কে ধরা হয় না যে মনে করি এক্স ওয়াই, এরকম মনে করতে হবে। তারপরে লাইনে আছে হচ্ছে যে ষষ্ঠকে আছে কি, যদি ধরি আমরা প্রথম লাইনটা গ, তারপর একটা ঘ, এভাবে গ ঘ গ ঘ, তাহলে কী হলো গক গক গক। ঠিক এইভাবে অন্তমিল দেখিয়েছেন কবি। তো শেষে কবি এখানে মূলত এই কবিতাটি তার ব্যক্তিগত হাহাকার, যে তিনি যে বিদেশে, সেই ফ্রান্সের ভাষাই নগরীতে বসে এই কবিতাটি লিখেছেন। তো বিদেশে বসে যে তিনি একা নির্জনে, নিশীথে নির্জনে এইভাবে থাকেন, তো দেশের কথা, দেশের মানুষের কথা, দেশের নদ নদীর কথা তার মনে পড়ে। তো এই কপোতাক্ষের মাধ্যমে তার দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেন। তো শিক্ষার্থীগণ, এখানে মূলত কবিতার মূল ভাবটিই হচ্ছে যে কপোতাক্ষের মাধ্যমে দেশপ্রেম দেখিয়েছেন এবং কপোতাক্ষের মাধ্যমে তার একাকিত্ব প্রকাশ পেয়েছে। 3 নম্বর হচ্ছে যে কবি চাচ্ছেন কি, যে দেখো এখানে বাংলার মানুষ যেন তাকে মনে রাখে। ঠিক আছে। তো শিক্ষার্থীগণ, আমি কবিতাটি আলোচনা করলাম, তো অবশ্যই তোমরা কবিতাটি ভালো করে দেখিও ভিডিওটাতে। হ্যাঁ, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। আশা রাখি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে।